আচ্ছা, মাটি বললে আমাদের মাথায় কি আসে? সাধারণত ধুলাবালি বা ময়লা, তাই না? কিন্তু সত্যিটা হলো আমাদের পায়ের ঠিক নিচেই একটা বিশাল, জীবন্ত জগৎ লুকিয়ে আছে। এটা এমন একটা জগৎ যা পুরো পৃথিবীর জীবনকে টিকিয়ে রেখেছে। চলুন, আজ এই লুকানো ইঞ্জিনটার ভেতরের গল্পটা একটু জেনে আসা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তর কিন্তু আমাদের অনেক ধারণাকেই বদলে দিতে পারে। আমরা কি কখনো ভেবে দেখেছি পৃথিবীতে জীবনের আসল শুরুটা ঠিক কোথা থেকে? শুধু কি ওপর থেকে আসা সূর্যের আলোতেই সবটা হয়? দেখুন, সূর্যের আলো তো অবশ্যই দরকার। এটা ছাড়া জীবন একেবারেই অসম্ভব। সূর্যই তো সব শক্তির মূল উৎস। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। বলা যেতে পারে এটা গল্পের মাত্র অর্ধেক। আসল রহস্যটা কিন্তু অন্য কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আসল চালিকা শক্তিটা কিন্তু লুকিয়ে আছে মাটির নিচে। একটা জীবন্ত ইঞ্জিন, যা সব সময় অনবরত কাজ করে চলেছে আমাদের এই পৃথিবীকে সচল রাখতে। এই ইঞ্জিনটাকেই আমরা বলছি সয়েল ফুড ওয়েব বা মাটির খাদ্যজাল। আর এটা কোনো সাধারণ যন্ত্র নয় কিন্তু। এটা আসলে কোটি কোটি অণুজীবের এক বিশাল আর জটিল কমিউনিটি, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। যদি একদম সহজ করে বলি, তাহলে এটা হলো মাটির নিচে থাকা এক অদৃশ্য জঙ্গল, যেখানে সবাই একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। মানে, ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া থেকে শুরু করে বড় কেঁচো পর্যন্ত প্রত্যেকেই এই বিশাল সিস্টেমের এক একটা গুরুত্বপূর্ণ অংশ। তো প্রশ্ন হলো, এই ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে? এর বিভিন্ন পার্টস বা গিয়ারগুলো কি কি? আর তারা কিভাবে একে অপরের সাথে মিলে এই অবিশ্বাস্য কাজটা করে? চলুন এই ইঞ্জিনের ভেতরের গঠনটা একটু ভালো করে বুঝে নিই। দেখুন, পুরো ব্যাপারটা শুরু হচ্ছে গাছপালা দিয়ে, যারা কিনা সূর্যের আলো থেকে শক্তি তৈরি করে। এরপর মাঠে নামে বিয়োজকরা, যেমন ধরুন ব্যাকটেরিয়া আর ছত্রাক। ওরা মরা জৈব পদার্থ ভেঙে সেই শক্তি ব্যবহার করে। তারপর আসে ছোট ছোট খাদক, যারা ওই অণুজীবদের খায়। আর সব শেষে বড় শিকারীরা এসে পুরো সিস্টেমটাতে একটা ভারসাম্য তৈরি করে। কি দারুণ একটা চক্র, তাই না? এই সংখ্যাটা দেখে একটু অবাক লাগছে, তাই না? একটা গাছ সালোকসংশ্লেষ করে যে শক্তিটা তৈরি করে, তার প্রায় 20 থেকে 40% সে কার্বন সমৃদ্ধ রস হিসেবে মাটির নিচে পাঠিয়ে দেয়। ভাবছেন কেন? এটা কিন্তু কোনো অপচয় নয়, বরং এটা একটা দারুণ ইনভেস্টমেন্ট। এই শক্তিটা দিয়েই তো সে মাটির নিচের পুরো ইঞ্জিনটাকে চালায়। আসলে এই রাসায়নিক প্রক্রিয়াটাই হলো সবকিছুর মূলে। গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড আর সূর্য থেকে শক্তি নিয়ে যে শর্করা তৈরি করে, সেটাই এই বিশাল আন্ডারগ্রাউন্ড কমিউনিটির প্রধান খাবার আর চালিকা শক্তি। অণুজীবরা যেমন রাসায়নিক কাজগুলো সামলায়, তেমনই কিছু বড় জীব আছে যারা মাটির ভৌত গঠন বা আর্কিটেকচারের কাজটা করে। এদেরকে বলা যেতে পারে এই সিস্টেমের আসল ইঞ্জিনিয়ার, যারা সবার জন্য একটা স্বাস্থ্যকর থাকার জায়গা তৈরি করে দেয়। এখানে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। একদিকে আছে জমাট বাঁধা প্রায় মৃত মাটি, যেখানে কোনো কিছুই ঠিকমতো বাড়তে পারে না। আর অন্যদিকে দেখুন, জীবন্ত প্রাণীদের হাতে তৈরি ঝুরঝুরে স্বাস্থ্যকর মাটি, যেখানে বাতাস আর জল খুব সহজেই চলাচল করতে পারে। কেঁচোকে তো মাটির বন্ধু বলাই হয়, কারণ ওরা সুড়ঙ্গ তৈরি করে মাটিকে একেবারে জীবন্ত রাখে। আবার আর্থ্রোপডরা বড় আবর্জনাগুলোকে ছোট ছোট টুকরো করে ব্যাকটেরিয়াদের কাজটা অনেক সহজ করে দেয়। এমনকি ইঁদুর বা ব্যাঙের মতো প্রাণীরাও কিন্তু গর্ত খুঁড়ে মাটির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গাছ আর মাটির নিচের এই জীবদের মধ্যে যোগাযোগটা কিন্তু একতরফা নয়, মোটেও না। তাদের মধ্যে একটা অসাধারণ বুদ্ধিদীপ্ত সম্পর্ক আছে, যা দুজনের জন্যই সমানভাবে লাভজনক। আমরা জানি বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে, কিন্তু গাছ সেটা সরাসরি নিতে পারে না। এই বিশেষ ব্যাকটেরিয়াগুলোই সেই বায়বীয় নাইট্রোজেনকে গাছের ব্যবহারযোগ্য পুষ্টিতে বদলে দেয়। এটা প্রকৃতির এক অসাধারণ কেমিস্ট্রি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, গাছ কিন্তু একদম সঠিক কাজের জন্য সঠিক ব্যাকটেরিয়াকে বেছে নিতে পারে। গাছ তার শেকড় থেকে বিশেষ রাসায়নিক সিগন্যাল পাঠিয়ে তার পছন্দের অণুজীবকে কাছে আসার জন্য রীতিমতো নেমন্ত্রণ করে। আর এই সম্পর্কের প্রতিদান হিসেবে অণুজীবেরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ক্ষতিকর জীবাণুর আক্রমণ থেকে তাকে রক্ষা করে, ঠিক যেন গাছের জন্য একটা প্রাকৃতিক ভ্যাকসিন।
একটা স্বাস্থ্যকর মাটির সিস্টেম কিন্তু খুব সহজে ভেঙে পড়ে না, সে বেশ স্থিতিস্থাপক হয়। কিন্তু যখন এর ওপর অতিরিক্ত রাসায়নিক বা শারীরিক চাপ পড়ে, তখন এই জটিল আর সুন্দর ইঞ্জিনটা বিকল হয়ে যেতে পারে। স্থিতিস্থাপকতা মানে হল কোনো সমস্যা হলে সিস্টেমটা নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে। আর রিডান্ডেন্সি মানে হল একই কাজ করার জন্য একাধিক প্রজাতি মজুদ থাকে। ভাবুন তো, একটা টিমে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে অন্য কেউ তার কাজটা সামলে নিতে পারে। ব্যাপারটা ঠিক সেরকমই। এই চার্টটা একবার দেখুন। এখানে দেখানো হয়েছে যে অতিরিক্ত লাঙল চাষের ফলে মাটিতে শিকারী অণুজীবদের সংখ্যাটা কি ভয়ঙ্করভাবে কমে যায়। আর যখন এই শিকারীরাই থাকে না, তখন ক্ষতিকারক জীবাণুরা কোনো বাধা ছাড়াই বেড়ে ওঠে আর পুরো খাদ্যজালের ভারসাম্যটাই নষ্ট করে দেয়। আর এর ফলটা সরাসরি আমাদের উপর এসে পড়ে। মাটির স্বাস্থ্য যখন নষ্ট হয়, তখন পুষ্টিচক্র দুর্বল হয়ে যায়, গাছে রোগবালাই বাড়ে, আর শেষ পর্যন্ত আমাদের খাবারের পুষ্টির মানও কমে যায়। সুতরাং এটা শুধু মাটির সমস্যা নয়, এটা আমাদের খাদ্য নিরাপত্তা আর জনস্বাস্থ্যেরও সমস্যা। তবে ভালো খবর হলো, এই ভেঙে পড়া ইঞ্জিনকে আমরা আবার মেরামত করতে পারি। এর জন্য শুধু দরকার সঠিক জ্ঞান আর প্রকৃতির কাছাকাছি থেকে এর ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেয়া। এর সমাধানগুলো আসলে প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। মাটিতে কম্পোস্ট বা জৈব সার দেওয়া, খালি জমিকে ফসল বা ঘাস দিয়ে ঢেকে রাখা, আর ক্ষতিকর কীটনাশকের বদলে উপকারী পোকাদের সাহায্য নেওয়ার মতো সহজ কিছু পদক্ষেপই এই জীবন্ত ইঞ্জিনটাকে আবার সচল করে তুলতে পারে। এটা আসলে প্রকৃতিকে শোষণ করার বদলে তার অভিভাবক হয়ে ওঠার একটা পথ। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য, আমরা আসলে কি হতে চাই? এই গ্রহের একজন যত্নশীল মালি, নাকি শুধুই এর সম্পদ লুটে নেওয়া খনি শ্রমিক? উত্তরটা কিন্তু আমাদের কাজের মধ্যেই লুকিয়ে আছে।